আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লেকচারে আমরা 3.3 নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা 3.3 নিয়ে আলোচনা করব। খেয়াল করো 3.3 যে বিষয়গুলো আছে এইখানে মূলত তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আর 3টি বিন্দু সমরেখা হওয়ার যে শর্ত, এই কনসেপ্ট দুটি মূলত এই অধ্যায়ে আলোচনা করা আছে, মানে 3.3-তে। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখি যে 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি। মনে করো এ, বি, সি, আমাকে 3টি পয়েন্ট দিল, দিয়ে বললো যে এই 3টি পয়েন্ট সমরেখা হওয়ার শর্ত কি। তো এবিসি 3টি পয়েন্ট, মানে 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। এবিসি 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত হইতেছে, এখানে বেশ কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইতেছে তোমার এবি প্লাস বিসি সমান এসি হলে। ঠিক আছে, এখানে যদি স্পেসিফিক ভাবে বোঝায় তাহলে বিষয়টা এরকম। মনে করো তোমার এই এবিসি 3টি বিন্দু সমরেখা মানে কি, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, সি আর একটা বিন্দু, এই 3টি বিন্দু সমরেখা হওয়ার মানে কি। 3টি বিন্দু সমরেখা হওয়ার মানে হইতেছে তোমার এই 3টা বিন্দু একটা মানে একই সরল রেখা বরাবর থাকবে। 3টি বিন্দু কি তোমার এবিসি 3টি বিন্দু একই সরল রেখার উপরে থাকলে তখন এই 3টি বিন্দুকে বলা হবে সমরেখা। ঠিক আছে, এ বি সি 3টি বিন্দু যদি একই সরল রেখার উপরে থাকে তখন বলা হবে কি, তখন তোমার এই বিন্দু 3টিকে বলা হবে সমরেখা। তো দেখো এখানে কি বলছি যে এবিসি 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত হইতেছে এবি প্লাস বিসি সমান এসি হলে। মানে তোমার অবশ্যই এখানে এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে। মনে করো এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এরপরে বি এর স্থানাঙ্ক হচ্ছে মনে করো x2 y2, আর সি এর স্থানাঙ্কটা মনে করো x3 y3। তাহলে এই 3টা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি, এই যে প্রথম শর্তটা আমরা দিচ্ছি কি, এ বি প্লাস বিসি সমান এসি। মানে তোমার এ থেকে বি এর দূরত্ব বের করবা। এখানে এ বি বলতে বোঝানো হয়েছে এ থেকে বি এর দূরত্ব, অবশ্যই বের করতে পারবা দূরত্বের সূত্র দিয়ে। এরপরে বিসি বের করবা, এরপরে এসি বের করবা। এ বি প্লাস বিসি সমান যদি এসি হয় তাহলে তোমার এই বিন্দু 3টি কি একই সরল রেখার উপরে থাকবে, মানে সমরেখা হবে। এরপরে 2 নম্বর শর্তটা কি, 2 নম্বর শর্ত হচ্ছে তোমার এ বি এর ঢাল সমান যদি বিসি এর ঢাল হয় তাহলেও এ বি সি বিন্দু 3টি সমরেখা হবে। ঠিক আছে, এ বি এর ঢাল সমান যদি বিসি এর ঢাল হয় তাহলে তোমার এই বিন্দু 3টি কি সমরেখা হবে। যদি তোমার যে এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল হয় তাহলেও তোমার এ বি এর ঢাল, মানে ঢাল কেমনে বের করে আমি দেখাইতেছি, ঢাল কেমনে বের করে। তো এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল হইলে তোমার এ বি সি বিন্দু 3টি কি সমরেখা হবে। এটাও সমরেখা হওয়ার একটা শর্ত। ঠিক আছে, তো ঢাল কেমনে বের করে, যে এ বি মানে তোমার এখানে এ আর বি এর ঢাল, মানে দুইটা পয়েন্টের ঢাল বের করতে বলছেন। এ বি এর ঢাল বের করবা কেমনে, দেখো ঢাল বের করার সূত্র হইতেছে, ঢাল বের করার সূত্র হইতেছে ভুজদ্বয়ের অন্তর, সরি ঢাল বের করার সূত্র হইতেছে উপরে থাকে কুটি দ্বয়ের অন্তর, উপরে থাকবে কুটি দ্বয়ের অন্তর, নিচে থাকবে ভুজদ্বয়ের অন্তর। তো এ বি এর ঢাল বের করবা, এ বি এর উপরে কি নিবা কুটি দ্বয়ের অন্তর নিবা, নিচে নিবা ভুজদ্বয়ের অন্তর। উপরে কুটি দ্বয়ের অন্তর নাও, এই যে কুটি কে আছে y1 আর y2, তাহলে কুটি দ্বয়ের অন্তর মানে কি y1 মাইনাস y2, আর নিচে নিবা ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর মানে কি x1 মাইনাস x2, x1 মাইনাস x2। এই তোমার এ বি এর ঢাল বের হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এ বি এর ঢাল। ঠিক আছে, এখানে তুমি করতে পারতা y2 মাইনাস y1 করতে পারতা, x2 মাইনাস x1 করতে পারতা। ঠিক আছে, তুমি যেটাই করো, মানে উপরে কুটিদের অন্তর নিবা, নিচে ভুজদের অন্তর নিবা। এখন তুমি উপরে যদি y1 থেকে y2 বিয়োগ করো, নিচে x1 থেকে x2 বিয়োগ করবা। উপরে যদি y2 থেকে y1 বিয়োগ করো, নিচে x2 থেকে x1 বিয়োগ করবা, মানে ক্রমটা ঠিক রাখবা। ঠিক আছে, তাহলে এবার বিসি এর ঢাল নেও।
বিসি এর ঢাল কত হয়েছে, বি বিন্দু আর সি বিন্দুর ঢাল, তাহলে কত হবে, উপরে নিবা কুটি দ্বয়ের অন্তর, নিচে ভুজ দ্বয়ের অন্তর, তাহলে তোমার এখানে কত হবে বলো, এখানে হবে তোমার y2 মাইনাস y3 আর x2 মাইনাস x3। এইভাবে দুইটা পয়েন্টের ঢাল বের করতে হয়, ঠিক আছে। তাহলে তোমার যদি এবি এর ঢাল সমান বিসি এর ঢাল হয়, তাহলে কিন্তু তোমার কি এবিসি বিন্দু তিনটি সমরেখা হবে, ঠিক আছে। এটাও একটা কন্ডিশন, শর্ত। তাহলে 3 নাম্বার শর্তটা কি, এখন দেখো 3 নাম্বার শর্তটা হইতেছে এ বি সি বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের মান যদি শূন্য হয়, ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়, তাহলে তোমার এ বি সি বিন্দু তিনটি সমরেখা হবে। মানে তোমার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি শূন্য হয়, তাহলে তোমার কি এ বি সি বিন্দু তিনটি সমরেখা হবে, ঠিক আছে। এখানে কি তোমার এই যে এ বি সি বিন্দু দুটি সমরেখা হওয়ার আরেকটা শর্ত হইতেছে কি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল শূন্য। মানে তুমি এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠিত ত্রিভুজ বানাবা, ঠিক আছে। তুমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য দেখাইতে পারো, যদি শূন্য হয় আর কি, তাহলে তোমার এ বি সি বিন্দু তিনটি সমরেখা হবে। এখন তোমাকে পরীক্ষাতে 3টা বিন্দু দিয়ে যদি বলে এই বিন্দু তিনটি সমরেখা কিনা প্রমাণ কর, ঠিক আছে। তুমি এখানে যে কোনো একটা করলেই হলো, তুমি এ বি প্লাস বিসি সমান এসিও করতে পারো, বা তুমি এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল করতে পারো, বা তুমি এই বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য এই কাজটাও করতে পারো, ঠিক আছে। তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে 3টি বিন্দু সমরেখা প্রমাণ করবা, এটা একান্তই তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এতক্ষণ তোমাদের দেখালাম যে এবিসি 3টি বিন্দু কিভাবে সমরেখা হয় এই বিষয়টা। এখন তোমাদের দেখাবো যে তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবে, ঠিক আছে। মনে করো তোমার কাছে এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি একটা ত্রিভুজ আছে, এবং ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2, আর একটা হচ্ছে x3 y3। এখন তোমাকে বললো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করো, ঠিক আছে। আর আমরা এখন দেখবো যে তোমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় দেখব। এখন তুমি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আসলে দুইটা পদ্ধতিতে করতে পারবা, একটা হচ্ছে নির্ণায়ক আর একটা হচ্ছে তোমরা যে 9-10 যেরকম শিখছিলা ওই পদ্ধতিটা, ঠিক আছে। আমি দুটোই দেখাই। তাহলে 1 নাম্বার প্রসেসটা হচ্ছে সামনে দিবা হাফ, আর এখানে দিবা x1 y1, এখানে দিবা x2 y2, এইখানে দিবা x3 y3, আবার শেষে কি দিবা, যেখান থেকে শুরু করছিলা মানে ঘড়ির কাঁটার বিপরীতে নিবা আর কি, ঠিক আছে। এখানে আবার দিবা x1 y1, যেখান থেকে শুরু করছিলাম ওইখানেই শেষ, ঠিক আছে। মানে এই পয়েন্টগুলো ঘড়ির বিপরীত কাঁটা দিয়ে নিবা, ঠিক আছে। প্রথমে নিবা x1 y1, এখানে x2 y2, এরপরে x3 y3, আবার শেষে x1 y1। তুমি এই পদ্ধতিতেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। আরেকটা পদ্ধতি হচ্ছে নির্ণায়ক, ঠিক আছে। সামনে হাফ রাখবা, এই নির্ণায়ক কেমনে গঠন করবা, নির্ণায়ক গঠন করার উপায় হইতেছে তুমি যে সামনে হাফ দিয়ে, নির্ণায়ক তো তোমরা বোঝো, হ্যাঁ। নির্ণায়ক জিনিসটা কি, এটা তোমরা ম্যাট্রিক্স নির্ণায়কে পড়ছো। তাহলে এখানে হাফ দিবা, হাফ দেওয়ার পরে এখানে কি দিবা, এই বরাবর শুধু তুমি এক্স এর মানগুলো নিবা, এই বরাবর ওয়াই এর মানগুলো নিবা, এখানে আরেকটা যে কলাম থাকবে ওই কলাম বরাবর 1 দিবা, ঠিক আছে। এখানে এক্স এর মানগুলো কি কি, x1 x2 x3, তাহলে এই কলাম বরাবর দিবা x1 x2 x3, এর পরের কলামে দিবা y1 y2 y3, আর একটা কলামে দিবা 1 1 1। এই যে নির্ণয় হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি চাইলে এই পদ্ধতিতেও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, অথবা তুমি নির্ণায়কের মাধ্যমে বের করতে পারো, ঠিক আছে। তোমার কাছে যেটা ভালো লাগে তুমি এই পদ্ধতিতেই ফলো করবা, বুঝতে পারলা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তুমি দুইভাবে বের করতে পারো। এই যে এবিসি এর ক্ষেত্রফল একটা পদ্ধতি হইতেছে কি, সামনে হাফ দিয়ে এখানে x1 y1 x2 y2 x3 y3 x1 y1 দিয়ে করবা,
আরেকটা হইতেছে নির্ণায়ক দিয়ে তুমি এই প্রথম কলম বরাবর এক্স এর মান, দ্বিতীয় কলম বরাবর ওয়াই এর মান, মানে ওয়াই এর মানগুলা, আর তৃতীয় কলামে তুমি 1 1 1 দিয়ে নির্ণায়ক গঠন করো, এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। ঠিক আছে। আর এখানে তো বললামই, তুমি এখানে যে বিন্দুগুলো দেওয়া থাকবো তোমার ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো, এগুলা কি নিবা, তুমি গ্রাফে গ্রাফ পেপারে স্থাপন করে দেখতে পারো। দেখার পরে তুমি অবশ্যই এগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিবা। আর এগুলা দেওয়ার কিছু না, তোমাকে ABC যে সিরিয়ালে দেওয়া থাকবো তুমি ওই সিরিয়ালে বসাই দিলেই হইলো। এখানে আসলে দেখার কিছু নাই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে কিনা। ঠিক আছে। তাহলে তোমাদের এই 3.3 থিওরি এতটুকুই, বুঝছো? এখানে আর তেমন কোনো থিওরি নাই। তো এখন আমরা ম্যাথ করি, চলো। এখানে খেয়াল করো 1 নম্বর ম্যাথটা কি বলা আছে। 1 নম্বর ম্যাথ দেখো, 1 নম্বর ম্যাথে বলছে তোমার এখানে a,0,0,b, a,0,0,b 1,1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখাও যে 1/a প্লাস 1/b সমান 1। তোমাকে এখানে তিনটি বিন্দু দিয়েছে, এই যে এখানে একটা, এই যে একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। এই তিনটি বিন্দু দিয়ে বলছে কি, তিনটি বিন্দু স্থানাঙ্ক দিয়ে বলছে এরা সমরেখ। এরা কি সমরেখ? সমরেখা হলে দেখাইতে বলছে 1/a প্লাস 1/b সমান 1। ঠিক আছে। এখন এটা তুমি কিভাবে করবে বলো। এখন তুমি এই তিনটে বিন্দু যে সমরেখ, এখানে যে তিনটে বিন্দু তোমাকে দেওয়া আছে, এই তিনটে বিন্দু যে সমরেখ, হ্যাঁ ধরলাম তোমাকে এখানে বিন্দু তিনটা হইতেছে ABC, ধরলাম এখানে এই বিন্দুটা হইতেছে a,0, আর বি বিন্দুটা হইতেছে তোমার 0,b, আর সি বিন্দুটা হইতেছে 1,1। তোমাকে বলছে এই বিন্দু তিনটি সমরেখ, তাহলে তোমাকে দেখাইতে বলছে 1/a প্লাস 1/b সমান 1। এখন তুমি এটা কি দিয়ে করবা বলো। এখানে একটা বিন্দু সমরেখা হইলে তুমি তিনটা শর্ত জানো। ঠিক আছে। তুমি তিনটা শর্ত শিখছিলা যে এবি প্লাস বিসি সমান যদি এসি হয় তাহলে সমরেখা হয়, আর তোমার বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলেও সমরেখা হয়। ঠিক আছে। মানে তুমি এই প্রমাণটা করার জন্য যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ঢাল দিয়ে করতে পারো। ঢাল তোমাদের বলছিলাম কিন্তু যে তোমার এ বি সি তিনটি বিন্দু সমরেখা শর্ত হইতেছে কি, এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল। ঠিক আছে। যদি তোমার এ বি এর ঢাল সমান বিসির ঢাল হয় তাহলে বিন্দু তিনটি সমরেখা হবে। তুমি এখানে এই ঢালের শর্তটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে তুমি এ বি এর ঢাল বের করো। এখানে এ বি এর ঢাল কত বলো। এ বি এর ঢাল কত, ঢাল কেমনে বের করতে বলছিলাম যে উপরে নিবা তুমি কুটি দেওয়ার অন্তর, নিচে ভুজ দেওয়ার অন্তর। ঠিক আছে। তাহলে উপরে কুটি তোমার এ বি এর কুটির মান কত বলো। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে বি। তাহলে কি নিবা তুমি, মানে y1 মাইনাস y2, এখানে y1 এর মান হচ্ছে 0, y2 কত b, তার মানে নিবা 0 মাইনাস b, নিচে নিবা ভুজ দেওয়ার অন্তর, এখানে ভুজ একটা a আর একটা হচ্ছে 0, তার মানে a মাইনাস 0। তাহলে তুমি এটা কত পাইতেছো, মাইনাস b/a। তাহলে a b এর ঢাল পাইলে মাইনাস b/a। এবার তুমি কি বলছিলাম, a b এর ঢাল সমান bc এর ঢাল। ঠিক আছে। তাহলে এবার bc এর ঢাল বের করো। bc এর ঢাল কত বলো। বিসি এর ঢাল হচ্ছে কুটি দেওয়ার অন্তর, এখানে কুটি কত বি, আর একটা কত বি বিন্দুর কুটি হচ্ছে বি, আর সি বিন্দুর কুটি হচ্ছে 1। তাহলে এখানে নিবা বি মাইনাস 1, আর নিবা নিচ্ছে ভুজ দেওয়ার অন্তর 0 মাইনাস 1, 0 মাইনাস 1। ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে তোমার, উপরে থাকবো বি মাইনাস 1, নিচে থাকবো মাইনাস 1। ঠিক আছে। এখন তোমার তোমার কি বলছে যে তোমার এই বিন্দু তিনটি কি সমরেখা হয়। দেখো এখানে বলছে যে বিন্দু তিনটি সমরেখা। এখন বিন্দু তিনটি সমরেখা হইলে এখানে কি লিখতে পারবা, এখানে লিখতে পারবা যে এ বি এর ঢাল সমান হচ্ছে কি বিসি এর ঢাল। মানে যে এ বি এর ঢাল সমান কি বিসি এর ঢাল, এটা লিখতে পারবা যেহেতু সমরেখা বলছে। তাহলে এ বি এর ঢাল কত পাইছো, এখানে এ বি ঢাল পাইছো মাইনাস বি/এ, মাইনাস বি/এ। আর এখানে তোমার এটার ঢাল কত পাইছো, বিসি এর ঢাল পাইছো বি মাইনাস 1, নিচে মাইনাস 1। এখন এখানে বলো তো তুমি যদি মাইনাস 1 দিয়ে এটা ভাগ করো তাহলে কত হবে। তুমি মাইনাস 1 দিয়ে যদি এটা ভাগ করো কত বলো। মাইনাস 1 দিয়ে ভাগ করলে, মানে 1 দিয়ে ভাগ করলে কত হয়, মানে মাইনাসটা তুমি মনে করো সামনে আছে, ও নিচে থাকা সামনে থাকা সেম কথা। তো 1 দিয়ে এটা ভাগ করা মানে কি, 1 দিয়ে বি মাইনাস 1 এর ভাগ করা মানে হইতেছে এখানে বি মাইনাস 1 থাকবে আর সামনে তো মাইনাস থাকবে।
ঠিক আছে, আর মাইনাসে যদি গুণ করো তাহলে মাইনাস বি প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে এখানে তুমি পাইতেছ যে মাইনাস বি বাই এ সমান কি পাইতেছ, মাইনাস বি প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এখানে কাজ করো, তুমি এ দিয়ে এটা গুণ করো, এ দিয়ে গুণ করলে পাইতেছ এখানে মাইনাস বি, এই পাশে মাইনাস বি থাকবে, আর এ দিয়ে গুণ করলে এখানে পাবো মাইনাস এ বি, এখানে পাবো প্লাস এ। ঠিক আছে, এখন তুমি এক কাজ করো, তুমি তোমার প্রমাণ করতে বলছে কি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, তুমি মাইনাস এ বিকে এই পাশে আনো। ঠিক আছে, তাহলে এ বি এই পাশে আসলে প্লাস এ বি, আর বি যদি ওই পাশে পাঠাই দেয় যে বি মাইনাস বি কে, তাহলে এই পাশে থাকবে এ প্লাস বি। ঠিক আছে, এখন দেখো তোমার প্রমাণ করতে বলছে কি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, মানে তোমার, আচ্ছা এই কাজ করো, এ প্লাস বিটাকে এই পাশে দাও, এ বি কে ওই পাশে দাও, তাহলে তোমার এই পাশে ওয়ান লাগবে, এই যে ওয়ান। ঠিক আছে, এখন যদি এই পাশে ওয়ান আনতে চাও তাহলে কি করতে হবে, তোমার এ বি দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবার তুমি কাজ করো, এ বি দিয়ে ওই পাশে ভাগ করে দাও, দেখো তাহলে কি হয়। উপরে এ থাকতেছে, তুমি এ বি দিয়ে এই পাশে ভাগ করবা, বি বাই এ বি, তাহলে এ বি দিয়ে বি রে ভাগ করলে তো ওয়ান। ঠিক আছে, এবার দেখো তো কি হয়েছে, এ দিয়ে এ যদি কাটো তাহলে ওয়ান বাই বি থাকবো, আর বি দিয়ে যদি এখানে বি দিয়ে যদি বি কাটো তাহলে ওয়ান বাই এ থাকবো সমান ওয়ান। তোমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। বুঝছো, তোমাকে এটি কিন্তু দেখাইতে বলছিল, দেখাইতে বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, এখানে কি আসছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, এটা সাজাই লিখলেই হবে, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান। ঠিক আছে, আশা করি মানটা বুঝতে পারছো। এখানে কি করবা, তোমাকে এখানে তিনটি বিন্দু দিয়ে বলছিল যে বিন্দু তিনটি সমারেখা হলে দেখাও ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান। তো এখানে তুমি জানো যে সমারেখা হওয়ার শর্ত কি, যে তোমার, আমি ধরছি তোমার এখানে যে বিন্দু তিনটি দেওয়া আছে বিন্দু তিনটি হচ্ছে এ বি সি। ঠিক আছে, তাহলে তুমি সমারেখা হওয়ার শর্ত কি জানো, যে এ বি এর ঢাল সমান যদি বিসি এর ঢাল হয় তাহলে বিন্দু তিনটি সমারেখা হয়। তোমরা এ বির ঢাল বের করলাম, বিসি এর ঢাল বের করলাম, এরপরে এ বির ঢাল সমান বিসি ঢাল লিখে তোমার কি করছে, এখানে আর আর গুণ করছে, আর আর গুণ করছে, গুণ করে তোমার এখানে এসে কি করা হয়েছে, এখানে তোমার এ বি দিয়ে ওই পাশে ভাগ করছে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। 2 নম্বর মেয়েতে কি বলছে, দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু, এখানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে যে এ বি সি, তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এখানে 1 নম্বর কাজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আরেকটা কি বলছে, এবং এর সাহায্যে মানে ক্ষেত্রফলের সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে তোমাকে দুটো কাজ দিছে। ঠিক আছে, এখানে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে, আর তোমাকে এখানে বি বিন্দু হতে সি এ বাহুর উপর যে একটা লম্ব টানছে ওই লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চিত্রটা কেমন হবে একটু দেখাই। এখানে মনে করো তোমার এটা দিচ্ছে এবিসি ত্রিভুজ, মনে করো এটা সেই তোমার এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, এখন তোমাকে এ বি সি তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু এর স্থানাঙ্ক দিচ্ছে কত, -3, -2, বি এর স্থানাঙ্ক কত দিচ্ছে -3, 9, -3, 9, আর সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 5, -8। তোমাকে এই তিনটি বিন্দু স্থানাঙ্ক দিয়ে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, চলো তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করি আগে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এখন তোমাদের কি বলছিলাম, ক্ষেত্রফল কিন্তু দুই পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের নির্ণায়ককে দেখাবো। তোমাদের ওই পদ্ধতিটা তো মানে 1 নম্বর যে মেথডটা দেখালাম ওটা তো তোমরা করছো এর আগে। ঠিক আছে, আমি তোমাদের 2 নম্বরটা মানে নির্ণায়ক পদ্ধতিতে দেখাই, যে কিভাবে নির্ণায়কের পদ্ধতিতে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। ঠিক আছে, তাহলে এবিসির ক্ষেত্রফল কত হবে, এখানে আমরা নির্ণায়ককে দেখাবো। তাহলে ক্ষেত্রফলটা কত, সামনে হাত থাকবে আর এখানে কি দিবা, মডুলাস দিবা, দিয়ে এখানে কি বসাবা, এই যে তোমার এই কলম বরাবর এক্স এর মান, এই কলম বরাবর ওয়াই এর মান, এই কলম বরাবর 1, 1, 1। এখানে এক্স এর মান কত, তোমাকে এ বি সি যে সিরিয়ালে দেওয়া সেই সিরিয়ালে বসাও। তাহলে -3, বি হইতেছে -3, আর এখানে সি কত 5, তাহলে -3, -3, 5 বসাবা। ইজি, -3, -3, 5 এটা এক্স এর মান, -3, -3, 5।
আর এই কলম বরাবর বসাবো ওয়াই, এই কলম বরাবর ওয়াই বসাবো। ওয়াই কত কত দেওয়া আছে দেখো, -2 9 আর -8, -2 9 আর হইতেছে -8, আর এই বরাবর বসাবো 1। ঠিক আছে, এবার কি করবা, এবার যে কোনো একটা কলাম অথবা সারি বরাবর বিস্তৃতি করবা, আর কিছু না। ঠিক আছে, যে কোনো একটি কলাম অথবা সারি বরাবর বিস্তৃতি করবা। তাহলে আমরা এই সারি বরাবর বিস্তৃতি করি, চলো। যদি -3 নাও, তাহলে তুমি যে সারি বরাবর বিস্তৃতি করবা, এখানে -3 নিলাম, তাহলে তুমি এখন কি করবা, এই সারি বাদ দিবা, এই কলাম বাদ দিবা। ঠিক আছে, বাদ দিলে এখানে কি থাকবে, 9 একে 9 থাকবে -8, আর এখানে যেহেতু সূত্রে মাইনাস, তাহলে মাইনাস মানে +8। ঠিক আছে, এরপরে মাইনাস মানে +2। এখন কি করবা, তুমি যেহেতু -2 নিয়েছো, তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে এখানে হবে -3 -5, আর এখানে কি নিবা, এরপরে +1। যদি এই সারি এই কলাম বাদ দিবা। ঠিক আছে, বাদ দিলে কি থাকতেছে, 324 -45। তাহলে এটা হচ্ছে নির্ণায়কের, এখানে একটা মডুলাস দিবা। যদি এটা নির্ণায়ক চিহ্ন, ঠিক আছে, কিন্তু তোমরা জানো কি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না, নেগেটিভ হয় না। ঠিক আছে, এই জন্য এই দুই পাশে একটা মডুলাস চিহ্ন দিয়ে নিবা, এই ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। ঠিক আছে, হাফ, এটা সলভ করতে পারবা না, এটা ক্যালকুলেটর তুললে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা সলভ করবা। তাহলে খেয়াল করো, তুমি যদি ইজি এটা সলভ করো, মানে ক্যালকুলেটরে তুলো, বা তুমি যেভাবে সলভ করো, এটা সলভ করার পরে এইখানের মানটা পাবা -88। ঠিক আছে, এখানে মডুলাস দেওয়ার মানে কি দেখো, এখানে কিন্তু -88 আসছে, মানে এটা সলভ করার পরে, কিন্তু ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, এই জন্যই মডুলাস দেওয়া। ঠিক আছে, এখন মডুলাস তুলে দিলে কি পাবা, এখানে হাফ × 88, তার মানে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল আসতেছে 44 বর্গ একক। ঠিক আছে, যেহেতু এখানে একক দেওয়া নাই, সে তোমার বর্গ একক লিখে দিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বুঝতে পারছো, এখানে কি করছি, নির্ণায়ক পদ্ধতিতে করছি। বই কি বলছি, বরাবর এক্স এর মান বসাবা, এই বরাবর ওয়াই এর মান, আর এই বরাবর কি বসাবা, 1 1 1। ঠিক আছে, এরপরে তুমি যে কোনো একটা সারি অথবা কলম বরাবর বিস্তৃতি করবা। নির্ণায়কে তোমরা শিখছো কিভাবে বিস্তৃতি করতে হয়। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের প্রথমে বলছিল ক্ষেত্রফল বের করতে। তোমাদের একটা কাজ শেষ, আমরা কিন্তু এই যে ক্ষেত্রফলটা বের করছি। ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে বলছিল, এই দেখো কি বলছিল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তোমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। এরপরে বলছে এই ক্ষেত্রফলের সাহায্যে বি হতে, এই যে ক্ষেত্রফলের সাহায্যে বি হতে, এই যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। যদি তুমি বি হতে সি এ বাহুর উপর লম্ব টানবা, যে বি বিন্দু হতে কি করবা, মানে শীর্ষবিন্দু বি হতে সি এর উপর একটা লম্ব টানলাম, তোমাকে বলছে যে বি হতে সি এর উপর একটা লম্ব টানছি, তোমাকে বলছে এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরলাম বি থেকে যে আমরা সির উপর লম্ব টানছি, এই লম্বটা হইতেছে মনে করো বিডি। এখন তোমার এখানে বিডি এর, তোমার এখানে কি করতে হবে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কার সাহায্যে, এই যে ক্ষেত্রফলের সাহায্যে। ঠিক আছে, এটা সহজ। ঠিক আছে, এখন খেয়াল করো তো, এখানে তুমি যে বি বিন্দু থেকে যে ডি বিন্দু, মানে সি এর উপর একটা লম্ব টানছো, এটা হচ্ছে বিডি। এই বিডিটা কি ত্রিভুজের লম্ব, তুমি যে কি করলা, যে বি থেকে সি এর উপর লম্ব টানলে এটা কি ত্রিভুজের লম্ব। ঠিক আছে, এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানো, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হয়। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইতেছে কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এখন তুমি কি এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারো না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অবশ্যই লিখতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পাইছো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত পাইছো, এই ক্ষেত্রফলটা পাইছো 44। এই যে ক্ষেত্রফলটা কত পাইছো 44, মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত 44 না, এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, সকল ত্রিভুজের জন্য ব্যবহার করতে পারবো। তাহলে এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লিখলাম, তার সম্ভবত লিখলাম 44, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 44 দেওয়া আছে। বা তুমি তাহলে এবার বলো, এখানে যে হাফ, এখানে ভূমি কত, এই ত্রিভুজের ভূমি কত বলে, যে ভূমি হচ্ছে এসি, এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে এসি। যে উচ্চতা কত, এই উচ্চতা হচ্ছে লম্ব, যে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে বিডি। ঠিক আছে, সমান
44। এবার তুমি এখান থেকে কি যে বিডির মানটাই বের করবা, লম্বের দৈর্ঘ্যটা বের করবা। এখন এসি কত, এসি কিন্তু তুমি জানোই, দেখো এসি কত, দেখো এই বিন্দু স্থানাঙ্ক জানো, সি বিন্দু স্থানাঙ্ক জানো, তাহলে এসি এর দৈর্ঘ্য বের করতে পারবা না? এসি কি করবা, রুট ওভার ভুজ দূরান্তর স্কোয়ার কোটি দূরান্তর স্কোয়ার, তাহলে -3 এসি কাজ করা হয়েছে 5 + 3 হোল স্কোয়ার। এসি সমান কি, দৈর্ঘ্য বের করার নিয়ম হইতেছে ভুজ দূরান্তর স্কোয়ার, এই যে রুট ওভার ভুজ দূরান্তর স্কোয়ার কোটি দূরান্তর স্কোয়ার। ভুজ দূরান্তর মানে কি, যে 5 -3 মানে +3, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 + 3 হোল স্কোয়ার, আর মাঝখানে প্লাস -8, তারপরে -2 আর মাইনাস মিলে কি +2 হোল স্কোয়ার, তাহলে কত পাইতেছ? তাহলে এই মানটা পাবা কত, দেখো রুট ওভার 64, আর এখানে আর থেকে 2 বাদ দিলে পাবা 36, মানে 6 পাবা আর কি, -8 এর -6 থাকবো, বর্গ করলে পাবা 36, তার মানে এই মানটা আসবে 10। ঠিক আছে, এখানে এসি এর দৈর্ঘ্য কত, 10 একক। তাহলে এবার মানটা এখানে বসাও, তাহলে হাফ ইন্টু এসির মান হচ্ছে 10, আর বিডির মানটা তুমি বের করবা সমান 44। তাহলে 2 দিয়ে যদি এখন 10 এর কাটা কত পাবা, 5, তাহলে এই পাশে 5, এই পাশে 5 দিয়ে ভাগ করো, তাহলে বিডির মানটা কত পাইতেছ, বিডির মানটা পাইতেছ 44/5 একক। ঠিক আছে, এটাই তোমার আনসার, এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। এটা কি কঠিন লাগছে বলো? এখানে তোমার বলছিল যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে তুমি এই যে বি হতে সি এর উপর যে লম্ব টানবা, ওই লম্বের দৈর্ঘ্যটা বের করো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে যেহেতু বের করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এটা যে ক্ষেত্রফলের মানটা কত, 44। তাহলে আমার ভূমি কত, এখানে যে ভূমি হচ্ছে এসি, আর লম্ব কত, এই যে বিডি। ঠিক আছে, এসির মানটা আমরা আবার জানি, যেহেতু এ আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যটা বের করছি 10। তো এখানে এসির মানটা বসাইলাম, আর এখানে বিডি আমরা বের করবো। তাহলে তুমি যদি কি করো, 2 দিয়ে 10 এর কাটো 5, 5 দিয়ে পাশে ভাগ করলে 44/5, যেটা এখানে আমাদের এই বিডি দৈর্ঘ্যের মান। ঠিক আছে, দেখো 3 নম্বর ম্যাথে কি বলছে, এখানে বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত হচ্ছে এত, তাহলে ক্ষেত্রফল কত? ঠিক আছে, তোমাকে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়েছে, দিয়ে ক্ষেত্রফল বের করতে বলছে। আর বলছে দেখাও যে t সমান 2 আর -½ হলে বিন্দুগুলো সমরেখা। আচ্ছা, তুমি আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো, এরপরে পরের কাজ। ঠিক আছে, এখানে 3টা শীর্ষবিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, তো ক্ষেত্রফল কিভাবে করবা, এখানে আমরা নির্ণায়কের সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, তো নির্ণায়কের সাহায্যে কেন করবা, সেখানে দেবা হাফ, সামনে হাফ দিয়ে এখানে একটা নির্ণায়ক বানাবো। নির্ণায়কটা কেমনে বানাবা, প্রথমে যে এক্স এর, এগুলো এক্স এর মান, প্রথমগুলো কি, প্রথমগুলো হচ্ছে এক্স এর মান, আগে এই কলম বরাবর এক্স এর মান বসো। কত কত, t+1, 2t+1, 2t+2। ঠিক আছে, তাহলে কত কত, t+1, এরপরে কি দেওয়া আছে 2t+1, আরেকটা হচ্ছে কত 2t+2। ঠিক আছে, এরপরে ওয়ান মান কত কত দেওয়া আছে 1 3 2t, এখানে হচ্ছে 1 3, এরপরে 2t, আর এই বরাবর 1 বসাবা। এবার কি করবা বলো, এই যে তোমাকে বলছিল কি, এখানে তোমাকে 3টি বিন্দু ত্রিভুজ, এখানে কি দিছে, একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দিছে, 3টি শীর্ষবিন্দু দিয়ে বলছে ক্ষেত্রফল বের করতে। তো ক্ষেত্রফল কেমনে বের করবা, সামনে হাফ দিয়ে এখানে একটা নির্ণায়ক গঠন করলাম। এখন এই নির্ণায়কটা বিস্তৃতি করলে তোমার ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, সামনে হাফ থাকলো, তোমার বিস্তৃতি করলে কি পাবা, এই যে সারি পার বিস্তৃতি করে, তাহলে এখানে থাকবো, এইখানে থাকবো তোমার t+1। t+1 যদি নাও, তাহলে এই সারি পাত এই কলাম মান, তাহলে এখানে কি থাকবো তোমার, এই 3 একে 3 -2t, এরপরে -1 নিবা, মাইনাস যদি এই 1 নাও, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এটা আর গুণ করো, তো 1 দিয়ে 2t+1 এর গুণ করলে 2t+1। ঠিক আছে, তাহলে ভাই এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এই 1 দিয়ে গুণ করলে পাবা -2t -2 প্লাস 1 যদি নাও, 1 নিলে কি তোমার এই সারি বাদ এই কলাম বাদ,
তাহলে 2t দিয়ে এটা গুণ করো, 2t দিয়ে এই 2t প্লাস 1 এর গুণ করলে পাবো 4d স্কয়ার প্লাস 2t, আর মাইনাস কত হবে বলো, মাইনাস, তুমি 3 দিয়ে এটা গুণ করো তাহলে পাবা মাইনাস 60, এখানে কত পাবো বলো, মাইনাস 60। ঠিক আছে, বিসি দিয়ে করার পর এটা পাবো আর কি। এবার এটা সমাধান করো, এখানে হাফ থাকলো, টি প্লাস 1 দিয়ে টি প্লাস 1 আর 3 মাইনাস 2t গুণ করো, তাহলে কত বলো, টি দিয়ে যদি এটা গুণ করো তাহলে পাবো 3t মাইনাস 60 প্লাস 1 দিয়ে গুণ করলে পাবা 3 মাইনাস 2t। দেখো এখানে তুমি টি প্লাস 1 দিয়ে যদি 3 মাইনাস 2t গুণ করো কি পাবা, এখানে পাবো 3t আর এখানে মাইনাস 2t স্কোয়ার, এরপরে 1 দিয়ে গুণ করলে পাবো 3 মাইনাস 2t। ঠিক আছে, মাইনাস 1 দিয়ে তুমি এখানে কি দেখো মাঝখানে 2t কাটা, প্লাস 2t মাইনাস 2t, আর মাইনাস 2 থেকে 1 বাদ দিলে কত, মাইনাস 1, মাইনাস 1 দিয়ে মাইনাস 1 এর যদি গুণ করো প্লাস 1, প্লাস 1 দিয়ে যদি গুণ করো তার ভিতরে কত পাবো বলো, এখানে থাকবে 4d স্কোয়ার, আর এখানে যদি 60 মাইনাস 60 থেকে 2t বাদ, 2t আর মাইনাস 60, তাহলে কত থাকবে এখানে বলো, মাইনাস 4t, এখানে থাকবে মাইনাস 6। ঠিক আছে, তাহলে এরপরে লাইন কি হবে বলো, এখানে দেখো কত আছে, 2t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার, এখানে 4d স্কোয়ার, তাহলে কত থাকবো এখান থেকে থাকবো প্লাস 2t স্কোয়ার, 4d স্কোয়ার থেকে 2d স্কোয়ার বাদ এখানে থাকবো 2d স্কোয়ার। ঠিক আছে, আর এইখানে কত থাকে বলো, দেখো এখানে কত আছে, মাইনাস 2d, এখানে মাইনাস 4d, তাহলে মাইনাস 60 থেকে যদি 3d মাইনাস 60 সাথে 3d যোগ করে কত পাবা, মাইনাস 3d পাবা। ঠিক আছে, আর এখানে কত থাকবো বলো, এখানে তোমার এই যে 3 আর 1 মিলে 4, 4 থেকে যদি 6 বাদ দাও তাহলে থাকতেছে মাইনাস 2। ঠিক আছে, এবার এর পরে কাজ করো, এখানে হাফ থাকলো, এইখানে এটা 2d স্কোয়ার লিখলাম, আর এখানে লিখলাম মাইনাস 4d স্কোয়ার, এই মাইনাস 4t প্লাস t মাইনাস 2, সমস্যা আছে বলো, এখানে কি লিখছি, 3d ছিল, মাইনাস 4d লিখছি, প্লাস t লিখছি, তুমি যদি মাইনাস 4d থেকে t বা মাইনাস 4d আর t যোগ করো তারপর মাইনাস 3d তে পাবো। ঠিক আছে, মানে এটা একটা কমন নেওয়ার জন্য আর কি এরকম করলাম। এরপর এখানে খেয়াল করো, এখানে থাকলো হাফ, এবার দেখো, এবার তুমি যদি এখানে কাজ করো, তুমি যদি এই যে মায়ের 2d স্কোয়ার আর 4d থেকে 2t কমন নাও, এখান থেকে যদি 2t কমন নাও তাহলে কি থাকে বলো, 2t কমন নিলে এখানে কমন মানে ভাগ করা, 2t কমন নিচ্ছে মানে কি, 2t দিয়ে তুমি 2d স্কোয়ার ভাগ করবা, এখানে ভাগ করলে কি থাকবে, 2 যাবো গা, আর টি আর টি কাটা গেলে শুধু একটা টি থাকবে এখানে, টি, আর 2t দিয়ে যদি 4d রে ভাগ করো তাহলে পাবা কত, মাইনাস 2t পাবা, শুধু মাইনাস 2 পাবা। আর এখান থেকে যদি প্লাস 1 কমন হয়েছে, টি মাইনাস 2 থেকে যদি প্লাস 1টা কমন নাও তাহলে কি পাবো বলো, প্লাস 1 কমন নিলে এখানে পাবা টি মাইনাস 2। তাহলে এখানে হাফ থাকলো, আর এখানে টি মাইনাস 2 যদি কমন নাও তাহলে এখানে থাকবো কি 2t প্লাস 1। ঠিক আছে, এটি হচ্ছে তোমার এটু পর্যন্ত থাকে, এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ একক। তোমাকে বলছিল কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, এখানে আমার কি দেওয়া ছিল, যে 3টি শীর্ষবিন্দু দেওয়া ছিল, তোমাকে বলছে ক্ষেত্রফল বের করতে, তো এটি হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের উপর আর কি বলছে, এখানে বলছে টি সমান 2 আর মাইনাস হাফ হলে দেখা হচ্ছে বিন্দুগুলো সমরেখা। এখন একটা বিন্দু মানে তোমাকে বলছে কি, টি এর মান যদি 2 আর মাইনাস হাফ হয় তাহলে তোমার এই যে বিন্দুগুলো সমরেখা এটা দেখাতে বলছে। এখন বিন্দুগুলো সমরেখা হওয়ার কন্ডিশন কি ছিল, বিন্দুগুলো সমরেখা হওয়ার কিন্তু একটা কন্ডিশন, বিন্দুগুলো সমরেখা হওয়ার একটা কন্ডিশন ছিল যে ওই বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হতে হবে, 0। তাহলে তোমার যদি
এই যে তুমি কি করছো, এই বিন্দুগুলো যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, এই ক্ষেত্রফলের মানটা যদি শূন্য হয়, তোমার যদি এই ত্রিভুজের এই ক্ষেত্রফলের মানটা যদি কি হয়, ক্ষেত্রফলের মানটা শূন্য হয়, তাহলে যে তোমার বিন্দুগুলো সমরেখা হয়ে যাবে, তাই না? তাহলে এবার তুমি এটি এর মান একবার 2 বসাবা আর একবার -1/2 বসাবা, বসায় দেখবা যে এই ক্ষেত্রফলের মানটা শূন্য আসে কিনা। যদি শূন্য আসে তাহলে তোমার এই বিন্দুগুলো সমরেখা। তাহলে চলো আমরা টি এর মান 2 বসাই। টি এর মান 2 বসাই, ক্ষেত্রফল কত আসে? টি এর মান 2 হলে ক্ষেত্রফল কত আসে? দেখো তো টি এর মান 2 হলে ক্ষেত্রফলটা কত আসে, এখানে হাফ, আর এখানে কি বসাবা, টি এর মান বসাবা 2, তাহলে 2 - 2, আর এখানে টি এর মান বসাবা 2, তাহলে 2 × 2 + 1। দেখো টি এর মান 2 বসালে কিন্তু কত আসতেছে, দেখো এখানে তো শূন্য আসতেছে, শূন্য যদি গুণ করো শূন্যই পাবা। তার মানে টি এর মান 2 বসালে তোমার ক্ষেত্রফলের মানটা শূন্য আসছে। তার মানে টি এর মান যদি 2 হয় তাহলে এই বিন্দুগুলো সমরেখা। টি এর মান -1/2 বসাও। টি এর মান যদি -1/2 হয় তাহলে ক্ষেত্রফল শূন্য আসে কিনা দেখো। তো টি এর মান বসাবো কত, টি এর জায়গায় বসাবে -1/2, তাহলে -1/2 - 2, আর এইখানে যদি -1/2 বসাও 2 × -1/2 + 1, মানটা কত আসে বলো তো? দেখো এখানে, এই যে এখানে দেখো, এখানে এখানে কি যে 2 বাদ, 2 বাদ গেলে কি দেখছো, -1, আর এখানে +1, -1 আর +1 মিলে কি শূন্য, শূন্যতে যদি এটা গুণ করো কত পাবো, শূন্য। তার মানে তুমি -1 বসাইলেও ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য পাইতেছো। তার মানে টি এর মান 2, আর যদি টি এর মান -1 বসাও তাহলে তোমার এই যে ক্ষেত্রফলটা বের হয়েছে তোমার ত্রিভুজের, এই ক্ষেত্রফলের মানগুলো কি আসে, শূন্য আসে। তার মানে টি এর মান 2 আর -1 হলে ওই বিন্দুগুলো কি সমরেখা। বুঝাইতে পারলাম? আশা করি এটা বুঝতে পারছো। এবার 4 নম্বর ম্যাথটা খেয়াল করো। দেখো 4 নম্বর ম্যাথে কি বলছে, 1,2, 4,4, 2,8 যথাক্রমে ABCA, ত্রিভুজ ABCA বাহুত্রয়ের মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে তোমার যে বিষয়টা দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজের, এই যে ABC একটা ত্রিভুজ মনে করো, এই ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে, তোমাকে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, মনে করো এখানে যে ত্রিভুজের, এই যে ABC ত্রিভুজ, এই যে আমরা ABC ত্রিভুজ একটা আঁকছি, এই যে ABC ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলি দেওয়া আছে। তো এখানে যেহেতু বলছে তোমার কি, এগুলো দিচ্ছে কি 1,2, 4,4, 2,8 যথাক্রমে ABCA, ত্রিভুজ ABCA বাহুত্রয়ের মধ্যবিন্দু। ঠিক আছে, তার মানে তোমার এখানে যে AB এর মধ্যবিন্দুটা দিচ্ছে 1,2, যে AB এর মধ্যবিন্দুটা দিচ্ছে 1,2। ঠিক আছে, যথাক্রমে বলছে না, তার মানে এটা AB এর মধ্যবিন্দু, এরপর এটা BC এর মধ্যবিন্দু, এরপর এটা AC এর মধ্যবিন্দু। তাহলে BC এর মধ্যবিন্দু কত, যে B আর C এর মধ্যবিন্দু দিচ্ছে 4,4, আর তোমার এখানে C আর A এর মধ্যবিন্দু হইতেছে 2,8। তো এই মধ্যবিন্দুগুলো আমরা নাম দেই, এটার নাম দিলাম D, এটার নাম দিলাম E, আর এটার নাম দিলাম F। ঠিক আছে, তাহলে তোমার কি বলা আছে, যে AB এর মধ্যবিন্দু দেওয়া আছে 1,2, BC এর মধ্যবিন্দু দেওয়া আছে 4,4, আর AC এর মধ্যবিন্দু দেওয়া আছে কত, AC এর মধ্যবিন্দু দেওয়া আছে 2,8। এই মধ্যবিন্দুগুলো দিয়ে বলছে এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। ঠিক আছে, এখন তুমি যেহেতু যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, এখানে কিন্তু কাজ করতে পারো, তুমি যদি এগুলো যোগ করাই দিই, তুমি যদি এই DEF এই বিন্দুগুলো যোগ করো তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজ পাইছো। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ পাইছো। তুমি চাইলে যে DEF দিয়ে, ঠিক আছে, ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বের করতে পারো। ঠিক আছে, এটা আমি বলে দিই, তুমি চাইলে কি DEF এর ক্ষেত্রফল বের করতে পারো। ঠিক আছে, বের করে তুমি যদি এই DEF ত্রিভুজের ক্ষেত্রফলের মানটাকে, তুমি DEF ত্রিভুজের ক্ষেত্রফলের মানকে তুমি যদি কি করো, 4 দিয়ে গুণ করো, তাহলে তুমি ABC এর ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক আছে, মানে একটা ত্রিভুজের, একটা এই যে ABC ত্রিভুজ, মানে এখানে ঘটনাটা হইতেছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হইতেছে ত্রিভুজ 4 × ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। বুঝছো, মানে ত্রিভুজের, একটা ত্রিভুজের মধ্যমাগুলো দিয়ে যে ত্রিভুজ গঠিত হয়, ঠিক আছে, ওই ত্রিভুজের মানটাকে 4 দিয়ে গুণ করলে তুমি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাবে।
মানে একটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল তার মধ্যমাগুলি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। ঠিক আছে, এখানে কথাটা হচ্ছে একটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজের মধ্যমাগুলি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের কি 4 গুণ। ঠিক আছে, এটা তোমাদের জানার কথা আর কি। তার মানে তুমি যদি কি করো, এখন ডিইএফ এর ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করো, তাহলে তুমি এবিসি এর ক্ষেত্রফল পাই যাবা। ঠিক আছে, আরেকটা পদ্ধতি হচ্ছে তুমি এবিসি এর শীর্ষবিন্দুগুলো বের করবা, বের করার পরে তুমি এখান থেকে এবিসি এর ক্ষেত্রফল বের করবা। তো আমি শীর্ষবিন্দুর সাহায্যেই মানে এবিসি এর শীর্ষবিন্দু বের করে তুমি কিভাবে এবিসি এর ক্ষেত্রফল বের করবা এটাই দেখাবো আর কি। একটা ত্রিভুজের মধ্যমা দেওয়া থাকলে এখানে কি ডিইএফ মধ্যমা দেওয়া আছে। একটা ত্রিভুজের মধ্যমা দেওয়া থাকলে যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলা বের করা একটা সুন্দর শর্টকাট নিয়ম আছে। ঠিক আছে, মানে এটা তুমি কিন্তু বড় করে করতে পারো, আমি বড় করে দেখাই দিয়েছি না, এটা তোমাদের শর্টকাটে করলেও চলবে রিটেনে যদি। ঠিক আছে, তুমি যদি এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করো তাও চলবে। ঠিক আছে, তাহলে আমাদের কি লাগবে, তোমাদের ডিইএফ এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের এ বি সি এর স্থানাঙ্ক লাগবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে এ এর স্থানাঙ্ক বের করি, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা, তোমাদের কালকের ক্লাসে বলছিলাম মনে আছে, মানে গত ক্লাসে গত ক্লাসে বলছিলাম যে চতুর্ভুজগুলোর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে বর্গ, রম্বস, সমান্তরিক এগুলা কি বলছিলাম, তোমার যে পয়েন্টের স্থানাঙ্ক বের করবা, দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, তোমাকে বলছিলাম বিপরীতটা বিয়োগ করতে, আর এখানে এ এর সি এরটা যোগ করে বিপরীতটা বিয়োগ করতে বলছিলাম। এখানেও সেম কাজ, এখানে তুমি যেহেতু যেই শীর্ষের, এখানেও সেম কাজ করো, ত্রিভুজের ক্ষেত্রে সেম। তুমি যে শীর্ষের স্থানাঙ্ক বের করবা, তার বিপরীত বিন্দু কি করবা, তুমি যেটা বের করতে চাইতেছো তার বিপরীত বিন্দুটা বিয়োগ। ঠিক আছে, তাহলে এর বিপরীত বিন্দু এখানে কে, ই, তাহলে তুমি এখানে ই বিয়োগ করবা, যখন বি বের করবা তখন এ বিয়োগ করবা, আর যখন সি বিন্দু স্থানাঙ্ক বের করবা তখন ডি বিন্দুটা বিয়োগ করবা। ঠিক আছে, মানে তুমি যে বিন্দুটা বের করো তার বিপরীতটা বিয়োগ, আর এই যে তোমার এর পাশে কে কে আছে ডি আর ই, এই দুটো যোগ করবা। মানে তুমি এর পাশে দুটো ডি আর ই এর স্থানাঙ্ক যোগ করে, ডি আর এফ এর স্থানাঙ্ক যোগ করে এর স্থানাঙ্কটা বিয়োগ করবা। ঠিক আছে, তাহলে আমরা এর স্থানাঙ্ক কেমনে বের করবো। ঠিক আছে, এখানে কি করবা, এখানে 1 + 2, এই যে প্রথমে 1 + 2 করে 4 বিয়োগ, তাহলে এখানে এক্স এর মানটা পাই গেলা। আর ওয়াই মান কেমনে বের করবা, যে 2 + 8 করে 4 বিয়োগ, 2 + 8 করে 4 বিয়োগ। ঠিক আছে, একবারে ইজিলি তুমি এভাবে এখান থেকে একটা পয়েন্টের স্থানাঙ্ক বের করে ফেলতে পারো। এর স্থানাঙ্কটা কত আসতেছে বলো, এর স্থানাঙ্কটা কত আসতেছে, তাহলে এখানে কত পাইতেছ 3, আর এখানে পাইতেছ -1, এখানে 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে যদি 4 বাদে তাহলে 6, তাহলে এর স্থানাঙ্ক পাইতেছ -1,6। তুমি এর স্থানাঙ্কটা পাইলে -1,6। এবার বি এর স্থানাঙ্ক বের করো, কি করবা তুমি, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক বের করো, তার মানে তুমি এফ এর ডেরিভেটিভ বিয়োগ, ডি আর এর যোগ করে এফ এর বিয়োগ, তাহলে কত হবে বলো, তাহলে এখানে হবো তোমার যে 1 + 4, এই যে বি এর পাশে কে আছে ডি আর ই, তাহলে 1 + 4 করে বিপরীতটা বিয়োগ, মানে এফ এর বিয়োগ করবা, এরপরে 2 + 4 - 8, 2 + 4 - 8, 2 + 4 - 8। ঠিক আছে, তাহলে এবার এখানে তোমার বি এর স্থানাঙ্কটা কত পাইতেছো, এখানে পাইতেছো কত 3, আর এখানে পাইতেছো তুমি -2। এবার সি এর স্থানাঙ্কটা বের করো, এখানে সি, তাহলে এবার বিয়োগ করবা কারে, ডি এরটা বিয়োগ করবা, আর ই আর এফ এরটা যোগ করবা, যে সি এর পাশে কি আছে ই আর এফ, এই দুটো যোগ, তাহলে 4 + 2 - 1, 4 + 2 - 1, এখানে 4 + 8 - 2, 4 + 8 - 2, তাহলে এবার সি এর স্থানাঙ্কটা পাই গেলা, এটা হচ্ছে কত 5, 4 আর 2 6 থেকে একবার দিলে 5, আর 4 আর 8 মিলে 12 থেকে 2 বার দিলে 10। তাহলে কিন্তু তুমি সহজেই এ বি সি এর স্থানাঙ্ক পাই গেছো শর্টকাট অ্যাপ্লাই করে। ঠিক আছে, এখানে এর স্থানাঙ্কটা পাইলা -1,6, বি এর স্থানাঙ্ক পাইলা 3, -2, আর সি এর স্থানাঙ্ক পাইলা 5,10। ঠিক আছে, এবার তুমি কি করবা, এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবা না, এবার তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল।
ঠিক আছে, তোমাদের তো এর আগের ক্ষেত্রফলগুলো আমি নির্ণয় করে দেখালাম, এটা তোমাদের ওই যে 1 নাম্বার যে মেথড দেখাচ্ছিলাম ওটা দিয়ে দেখাই। এখানে হাফ নিবা, তাহলে কি নিবা, এখানে -1 6, এরপরে কি নিবা 3 -2, এরপরে কি 5 10, আবার নিবা -1 6। মানে এটা তোমাদের ওই যে 1 নাম্বার যে মেথডটা ছিল ওটা দিয়ে দেখালাম আর কি। দেখার পরে লাইন কি করবা, সামনে হাফ দিবা, এরপরে এই বরাবর গুণ করবে, এই যে এই বরাবর, তাহলে এখানে থাকবে -1 আর -2 গুণ করলে +2, এখানে দিচ্ছে তোমার 3×30, আর এখানে দিচ্ছে 5×6 = 30, এরপরে -3 দিচ্ছে 18। এবার এখানে এর গুণগুলো কত হয় বলো, 5 আর 2 গুণ করলে -10, আর সামনে, ঠিক আছে এটা করে দিই, তাহলে 318 আর 5 দোকানে কত 10, মানে যোগ করবা সবগুলাই প্লাসে মাইনাসে -10, আর এখানে 10 আর একে কত -10, প্লাসে মাইনাসে -10। ঠিক আছে, এবার তুমি যদি এটা সলভ করো, ঠিক আছে, এবার এটা সলভ করলে তুমি এখান থেকে পাবা, মানটা পাবা 32 বর্গ একক। তার মানে তোমার এই যে এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, 32 বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি দেওয়া ছিল, মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো দেওয়া ছিল, তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি এখানে দুই পদ্ধতিতে করতে পারতা, একটা হচ্ছে তুমি যে ডি এফ এর ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করলে এবিসি এর ক্ষেত্রফলটা পাওয়া যাইতা। আরেকটা পদ্ধতি হইতেছে তুমি এই যে মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, তুমি শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক বের করবা। এখন শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে আমি তোমাদের শর্টকাটটা দেখাইছি। ঠিক আছে, তুমি চাইলে এটা বড় করে করা যায়, এখানে তুমি x1 y1 x2 y2 x3 y3 ধরে পুরো মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল, এই মধ্যবিন্দু কনসেপ্ট দিয়ে এটা বড় করে করা যায়। ঠিক আছে, দরকার নাই, তুমি চাইলে এভাবে শর্টকাট দিয়ে এবিসি স্থানাঙ্ক বের করে তুমি এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে পারো। ঠিক আছে, তো 3.3 এই ম্যাথগুলো করলেই চলবে, বুঝছো। তুমি চাইলে এখন তুমি যে বই ফলো করো ওই বই থেকে আরো ম্যাথ করতে পারো, তুমি এখন সবগুলো ম্যাথ পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা।